This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই একটি কথা বলে অনুষ্ঠানটি শুরু করব। সেটা হচ্ছে অত্যন্ত গোপনীয় একটি ব্যাপার, আপনাদের সামনে ডিসক্লোজ করতে চাইছি না এখনই। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের নানান দিক রয়েছে। সম্প্রতি নির্বাচন হয়ে যাওয়ার পর অনেকগুলো পট পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, এগুলো তো হওয়ার জায়গা। তো এনকে ডিজিটালের সম্পাদক প্রবীর বিশ্বাস এখন বনবন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? গত 48 ঘন্টা কোথায় কোথায় ঘুরেছেন। আমি জিজ্ঞেস করলাম যে প্রবীর কোথায়, কি ব্যাপার? বলছে না, এটা এখন গোপন থাকবে। কাজেই আমরা ধরে নিতেই পারি যে আগামী বেশ কিছু এপিসোড, যেমন এপিসোডের জায়গা থেকে বুধবার রাত্রের যে এপিসোডটি, সেটি একেবারেই সম্প্রতি যে টাকা পয়সা দেওয়ার বিষয়টি হলো বিভিন্ন পুজো কমিটিতে, তাই নিয়ে তিনি করলেন। এবং অবশ্যই আমি বুঝতে পারছি যে তিনি আরও নানান তথ্য জোগাড় করে এরপরে আরও কতগুলো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে। উই উইল ওয়েট অ্যান্ড ওয়াচ। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের বিষয় হচ্ছে সীতারামন, নির্মলা সীতারামন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এই বিষয়টি আজকে না ধরলে খুব ভুল হয়ে যেত। দেখুন, একেবারে গোড়াতে বলি যে গত মঙ্গলবার বাজেট হলো। বাজেট কেমন হলো, কি বৃত্তান্ত, আপনারা অনেকেই দেখলাম ফেসবুকে লিখছেন যে অত্যন্ত বাজে বাজেট, দুটো রাজ্যকে সুবিধা দেওয়া হয়েছে, বাকিদেরকে ডিপ্রাইভ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা বোধহয় তা নয়। সেটা খানিকটা খোলসা করে দিচ্ছি, যেটা আপনারা অনেকেই জানেন না। এবং বিষয়টি এমন একটা পর্যায়ে গিয়েছিল যার জন্য এই ধরনের বাজেট করতে বাধ্য হয়েছে। প্রথমেই বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য যা রেখেছেন তার নিঃসন্দেহে আমার দেখা বাঙালি সাংসদদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। বেস্ট বলতে পারলে খুশি হতাম, আরও ভালো তিনি করবেন বা করেছেন, সব তো আর দেখা হয় না। ওয়ান অফ দ্য বেস্ট। তার কারণ আমি মহুয়ারটা দেখেছি, চমৎকার বলেন। একটি ব্যাপার আমি বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল থেকে এবার যাদেরকে সাংসদ করে পাঠানো হয়েছে তাদের প্রত্যেককে বক্তব্য রাখতে হবে, এবং রাজ্যসভায় যারা রয়েছেন তাদেরকেও বক্তব্য রাখতে হবে। বেড়াবার জন্য কাউকে পাঠানো হয়নি। এবং আমি স্তম্ভিত হয়ে দেখছি যে অনায়াসে আমাদের চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে যাদের পরিচয় ছিল, জুন মালিয়া থেকে শুরু করে, সায়নী ঘোষ থেকে শুরু করে বাকি যারা রয়েছেন, একেবারে চস্ত ইংরেজিতে তারা বক্তব্য রাখছেন। এবং আজকে জুন মালিয়া তার মেইডেন যে ভাষণটি দিলেন, মানে প্রথম ভাষণ, সেটাতে তাকে বারবার থামতে বলা হয়েছে। তিনি বলছে, ওয়েট, এটা আমার মেইডেন ভাষণ, আমাকে বলতে দিন। আমার ভীষণ ভালো লেগেছে আজকে। কাজেই এই ব্যাপারটা পরিষ্কার যে এবার জমজমাট হবে। এবং একই সাথে আমি বলতে রাজি আছি, যেমন প্রতিমা মণ্ডল দুর্দান্ত ইংরেজিতে বক্তব্য রাখছেন দক্ষিণ 24 পরগনা। বাপি হালদার আজকে বক্তব্য রেখেছেন, অবশ্যই তিনি বাংলাতে রেখেছেন। তাকে বারবার করে তৃণমূলের তরফ থেকেই বলা হচ্ছিল যে তুমি হিন্দিতে বলো। আশা করি বাপি পরের দিন হিন্দিতে বলবেন, যদি ইংরেজি সম্বন্ধে তার দুর্বলতা থাকে, কিন্তু বলতে হবে। তিনি কিছু বলেছেন, যাই হোক, অ্যাপ্রিসিয়েবল। এবং তার সঙ্গে সংযোজন করছি রাজ্যসভাতেও যেভাবে বক্তব্য রাখছেন বিভিন্ন সাংসদরা তৃণমূলের পক্ষে, দ্যাট ইজ হেলদি, আনডাউটেডলি। তবে সবকে ছাপিয়ে গেছে বিগত কয়েকটা দিনের ভাষণের মধ্যে, সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যা বুধবার তিনি পেশ করলেন। এবং দুটি হাউসের মধ্যে তিনি যে অলিখিত প্রধান মুখ, সেটা তিনি প্রমাণ করে ছাড়লেন। অসম্ভব ভালো ইংরেজি, এবং নির্ভুল তো বটেই, তার সঙ্গে হিন্দি তিনি মাঝে মাঝে যেগুলো বলেছেন, উর্দু মিক্সড, একেবারে নিখুঁত নিপাট।
ফলে ব্রিটিশ ইংলিশ অনেকদিন বাদেই শুনলাম। আই মাস্ট কনগ্র্যাচুলেট অভিষেক। কিন্তু কি ঘটনার পরিপ্রেক্ষিত তার একটা আগাম বার্তা আপনাদেরকে দিয়ে দিই। প্রথম কথাটা হচ্ছে যে আপনারা ভাবলেন আরে এই কেমন বাজেট হলো, কিছু তো বুঝতে পারলাম না। অভিষেকের বক্তব্যের মধ্যে দিয়ে আমি বলবো যে কি কি বাজেটের বিষয়গুলো গন্ডগোল রয়েছে। তো আপনারা ভাবছেন আরে এ তো বিহারকে প্রচুর দিয়ে দিল, এ তো অন্ধ্রপ্রদেশকে প্রচুর দিয়ে দিল। না, আপনারা জানবেন নরেন্দ্র মোদীর মতন খতরনাক মানসিকতার স্ট্রং ম্যান বলতে পারেন, নেগেটিভ ম্যান বলতে পারেন, ভারতবর্ষের রাজনীতিতে আজ অব্দি কেউ আসেননি। এবং তিনি যে কি করতে পারেন আর কি করতে পারেন না সেটা কল্পনাও করতে পারবেন না। প্রথমেই বলি যে হুইজ নির্মলা সীতারামন। অ্যাকচুয়ালি নির্মলা সীতারামন জেএনইউ এর ছাত্রী, কোনো এক সময় এবিভিপি করেছেন, কাজেই তার একটা ওই যুব সাজস রয়েছে। কিন্তু তার হাজব্যান্ড তিনি যেভাবে গালাগাল দিচ্ছেন নরেন্দ্র মোদীকে একেবারে গোড়ার দিন থেকে, তাতে করে অবাক হতে হয় যে তারপরও মিনিস্ট্রিতে রেখে কি করে নির্মলা সীতারামনকে দিয়ে এই বাজেট পেশ করান নরেন্দ্র মোদী। তার একটাই উত্তর আমি জানতে পেরেছি যে নির্মলা সীতারামনের নাকি কিচ্ছু করার নেই বাজেট নিয়ে, কারণ এই বাজেটটি সম্পূর্ণই নাকি তৈরি করা হয়েছে পিএমও থেকে, অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস থেকে। নির্মলা সীতারামন শুধু পড়ে দিয়েছেন। সুতরাং এরকম একটি লয়াল চরিত্র মোদী হাতছাড়া করবেন না বলাই বাহুল্য। দেখুন, আজ অব্দি বহু অর্থমন্ত্রী এসছেন আমাদের দেশে, বেশিরভাগ অর্থমন্ত্রী, সিংহভাগ প্রায় 90% অর্থমন্ত্রী অত্যন্ত শিক্ষিত, ইকোনমিক্সের পণ্ডিত, কিংবা আইনজীবী হলেও ইকোনমিক্স সম্বন্ধে প্রচুর পড়াশুনো রয়েছে। কিন্তু তাদের একটাই যেটা গন্ডগোল ছিল সেটা হচ্ছে তারা পাবলিক রিলেটেড কাজ খুব একটা করেননি, অর্থাৎ গ্রাসরুট লিডার তারা কেউ ছিলেন না। সেটা প্রণব মুখার্জিও না, সেটা চিদম্বরমও না। এরকম যারা যারা হয়েছেন যে কোনো সময় ছিলেন এক বিশ্বনাথ প্রতাপ সিং, তিনি রাজীব গান্ধীকে ডুবিয়ে দিয়ে চলে গেছেন এবং তিনি নিজেও ডুবেছেন একটা সময়। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা বাজপেয়ীর আমলে দেখেছি যে যারা অর্থমন্ত্রী হয়েছেন যশবন্ত সিনহা এবং যশবন্ত সিং, তারাও কিন্তু খুব একটা পাবলিক ফিগার ছিলেন না। কিন্তু ছিলেন একজন অরুণ জেটলি। অরুণ জেটলিকে নরেন্দ্র মোদী কিন্তু সত্যিই খুব ভালোবাসতেন। মোদীর মধ্যে ভাব ভালোবাসা আছে কিনা জানা নেই, কিন্তু অরুণ জেটলিকে পছন্দ করতেন। আর অরুণ জেটলি কিন্তু তার মনমর্জি অনুযায়ী বাজেট করতেন। খুব দুর্ভাগ্যের ব্যাপার যে তিনি বেঁচে নেই। এবং আপনাদেরকে বলছি যে অরুণ জেটলির উপর কৃতজ্ঞ কেন সেটা আমরা জানতে পেরেছি, সবই কিন্তু সূত্র মারফত। সেটা হচ্ছে গোদ্রাকাণ্ডের পর অটল বিহারী বাজপেয়ী মোটামুটি ঠিক করে ফেলেছিলেন যে এবার ছেটে বাদ দিয়ে দেবেন নরেন্দ্র মোদীকে তার দল থেকেই। তিনি ভীষণ ক্ষেপে গিয়েছিলেন, তার বিরুদ্ধে এই মানে মোদীর সপক্ষে কিন্তু অনেক কথা বলেছিলেন যে না, ওকে সরানো ঠিক হবে না, এটা উচিত না, ইত্যাদি ইত্যাদি, লালকৃষ্ণ আদবানি। কিন্তু শোনা যায় যে বাজপেয়ী তাতে খুব একটা কর্ণপাত করেননি। তিনি একদম ডিটারমাইন্ড ছিলেন এবং মোদীকেও সে কথাটা শুনিয়ে দিয়েছিলেন। কিন্তু মোটামুটি বাজপেয়ীকে কনভিন্স করেছিলেন যে ভদ্রলোক, তিনি মোদীর থেকে অনেক পাওয়ারফুল লিডার ছিলেন বিজেপিতে, তার নাম অরুণ জেটলি। এবং এই কারণেই নাকি অরুণ জেটলিকে নরেন্দ্র মোদী খুব পছন্দ করতেন এবং ভালোবাসতেন। এবং আপনারা জানেন যে যখন সিবিআইডির কল্যাণে মোটামুটি মুকুল রায় গ্যারেজ হচ্ছিলেন, তখন অরুণ জেটলি কিন্তু তাকে সেভ করেছিল বলে শোনা যায়। এবং অরুণ জেটলি নাকি নরেন্দ্র মোদীকে কনভিন্স করিয়েছিলেন যে এখন মুকুলকে এভাবে অ্যারেস্ট করাটা প্রপার হবে না, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। বলে দিলাম আপনাদের ভেতরের খবর। তো হেন নরেন্দ্র মোদী বিগত যে বাজেটগুলো করেছেন পরোয়াই করেননি গত 10 বছরে। কে বিরোধী, কি করবে তারা, তার মর্জি মাফিক তিনি করেছেন। সবসময় বাজেট হতো 28শে ফেব্রুয়ারি, তিনি সেটাকে ঘুরিয়ে করে দিলেন 1 ফেব্রুয়ারি। এবং বাজেটের যে বক্তৃতা পক্ষে বিপক্ষে, সেখানে চিৎকার চেঁচামেচি করে বিরোধীদের বলতে, বিরোধীদের ছোট্ট ছিল। কিন্তু এবারের বাজেটটি কিন্তু খুব ইন্টারেস্টিং। আজকে আনন্দবাজার পড়ছিলাম, আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয় যে অশোক কুমার সরকারের
এই এবিপি গ্রুপ কিনা, কারণ তারা এমন আবেগতাড়িত হয়ে লিখেছেন যে ভোটের ফলাফলের জন্য এরকম নাকি সুন্দর একটি বাজেট হয়েছে। আপনাদের পরিষ্কার বলি আমার সামান্য জ্ঞান থেকে যে এবারকার বাজেট সম্পূর্ণ জুমলা, প্রতিটি পরতে পরতে জুমলা। এবং এই বাজেট তৈরি করার আগে দুভাবে ভাবা হয়েছিল। প্রথমত ভাবা হয়েছিল, যেটা পয়েন্ট নাম্বার 1, এগুলো কেউ আপনারা জানেন না, বলছি আপনাদের ভেতরের খবর, যে যতই চন্দ্রবাবু নাইডু যাই চাক না কেন কিছু দেবো না, যতই নীতিশ কুমার কিছু চাক না কেন কিছুই দেব না। এবং এই জুটির নাম হয়ে গেছিল নানি, মানে একটা হচ্ছে নাইডুর না আর নীতিশের নি, মানে নানি কো আব হাওয়া খিলাকে রাখ দেঙ্গে, মানে যা পারবো করবো। এই তো আমরা মিনিস্ট্রি করলাম, সমস্ত যা যা দপ্তর ছিল সব তাদেরকে দিয়েছি, কি কচু করতে পেরেছে। কিন্তু হাওয়াটা বদলে গিয়েছিল, হাওয়াটা ধীরে 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 অন্যদিকে যাচ্ছিল। এবং মোদি একেবারে ঠাড়ে ঠাড়ে বুঝতে পেরেছিলেন যে এই বাজেট যদি তাদেরকে কিছু না দেওয়া যায় তারা কিন্তু উইথড্র করে নেবেন, মোটামুটি ঠিকঠাক আছেন। নরেন্দ্র মোদী ভাঙবেন তবু মচকাবেন না। বাজেটটিকে এমনভাবে প্লেস করা হলো যেন দেখলে আপাতত দৃষ্টিতে মনে হয় বিরাট কিছু দিয়ে দিয়েছেন বিহার এবং অন্ধ্রপ্রদেশকে। আসলে তা নয়, আপনাদেরকে একটু খোলাখুলি বলি। আর অভিষেক যেভাবে বাজেটকে ন্যাকেট করেছেন সেটা তো পরে বলছি। প্রথম কথাটা হচ্ছে, কি ডিমান্ড ছিল চন্দ্রবাবু নাইডুর? 1,20,000 কোটি টাকা দিতে হবে ডেভেলপমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশকে নতুন করে সাজাবার জন্য। মোদি দেননি। এবং ওই 1,20,000 টাকার জায়গায় তার নতুন রাজধানী অমরাবতীকে ডেভেলপ করার জন্য 15,000 কোটি টাকা তিনি স্যাংশন করেছেন। এই ডেভেলপমেন্টের টাকা যেটা হয় সেটা সরাসরি রাজ্য সরকার তার মতন করে খরচ করতে পারেন। অর্থাৎ 1,20,000 চেয়েছিলেন হাতে, পেয়েছেন 15,000, অনেকটাই কম। এছাড়া সমস্ত ফিসি ব্যাপার, মানে ওই ওই দেখেছেন যে গাধার সামনে মূলো ঝুলিয়ে রাখা হচ্ছে, গাধা দৌড়েই যাচ্ছে কিন্তু মূলোটা আর খেতে পাচ্ছে না, সেরকম ধরনের তিনি বলেছেন যে এটা ঠিক করতে হবে, ভাইজাগ ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। কে করবে, কত টাকা স্যাংশন হবে এবং সেটা কতদিনের মধ্যে হবে, কিচ্ছু বলেননি। দেখুন, আপনারা দেখে নিতে পারেন সীতারামনের বক্তব্য। আপনারা সবাই চাচ্ছেন যে বিরাট কিছু দিয়ে দিয়েছে, কিন্তু ডেভেলপ করবেন এটা বলেছেন। এবারে এই ডেভেলপমেন্টের জায়গায় একটা প্রশ্ন থাকে, আপনাদের বলি যে দুভাবে ডেভেলপমেন্টের টাকা দেওয়া যায়। একটা হচ্ছে গিয়ে সরাসরি রাজ্য সরকারের হাতে টাকা দেওয়া যায়, আরেকটা হচ্ছে আমরা করে দিচ্ছি, তোমরা চুপচাপ থাকো, আমরা জায়গা টু জায়গা করে দেবো। যেমন ব্রিজ তৈরি করা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে করবে, রেলওয়ে লাইন তৈরি করা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে করবে, রাস্তাঘাট তৈরি করা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে করবে। এরকম ধরনের ডেভেলপমেন্টের জায়গা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে আমরা বুঝে নেবো। তাহলে চন্দ্রবাবু নাইডুর হাতে কি রইল? পেন্সিল, কিচ্ছু নেই। কবে দেবে কি বৃত্তান্ত সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যাবে। এবার পরের জায়গায় আসছি, নীতিশ কুমার কারণ বিরাট দিয়ে দিয়েছে, 26,000 কোটি টাকা দিয়েছে তাকে রোডওয়েজ ট্রান্সপোর্টের দপ্তরে রাস্তাঘাট ঠিক করার জন্য। আপনাদেরকে বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের এই পথটিও, মানে এই রোডওয়েজের ব্যাপারটি সম্পূর্ণভাবে হ্যান্ডেল করে কেন্দ্রীয় সরকার নিজে, এবং নীতিন গডকরির দপ্তর তো এটা। 26,000 কোটি টাকা যেটা খরচা হবে সেটা গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। তার মধ্যে নীতিশবাবুর হাতে কোনো টাকা যাচ্ছে না। কিভাবে করবে? কি গভর্নমেন্টের লোক এসে রাস্তা ঠিক করবে, পিচ দেবে, স্টোন চিপ দেবে, তাই দিয়ে রোলার দিয়ে ঠেলবে? মোটেই না। এগুলো কিভাবে হয় জানবেন। এই ধরনের কাজ সবসময় কন্ট্রাক্টরকে দিয়ে করাতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের নিজের বিভিন্ন দপ্তরের কন্ট্রাক্টর আছে, সেই কন্ট্রাক্টররা এলাকা ভিত্তিক সেই কাজগুলো পেয়ে যান। বিহার এবং অন্ধ্রপ্রদেশে যে সমস্ত কন্ট্রাক্টর এই দায়িত্বগুলো পাবেন তারা প্রত্যেকেই বিজেপি ঘনিষ্ঠ। এটা কিন্তু নীতিশ কুমার বুঝতে পেরেছে অবশেষে কাল রাত্রিবেলা, যে এরা কেউ আমার লোক করবে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট ইজারা দেবে কন্ট্রাক্টরকে, কন্ট্রাক্টর রাস্তা বানিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, কন্ট্রাক্টরের টাকাটা পেয়ে যাবে গভর্নমেন্টের কাছ থেকে। এবার ব্যাপার হলো যে তাহলে নীতিশবাবু কি খরচা করবে? আরো কিছু এরকম যেগুলো বলা হয়েছে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের হাতে খরচা করবে, এটা ঠিক করেছে। সামনের বছর ভোট বিহারে যদি টাইমলি হয় তাহলে বিজেপি চারিদিকে ঘুরে ঘুরে বলবে এই তো রাস্তাঘাট আমরা তৈরি করে দিয়েছি, এই তো এই জায়গাগুলো আমরা তৈরি করে দিয়েছি। আপনারা তো দেখেছেন যে সিপিডব্লিউডি ইয়ের ছিল, সমস্ত জায়গায়
তাদের হোর্ডিং ছিল যে আমরা রাস্তা করছি ইত্যাদি ইত্যাদি। নীতিশ কুমারের ক্রেডিটের জায়গায় কিছু থাকছে না, সেটাও খানিকটা জুমলা হয়ে গেছে। শেষ পর্যন্ত টাকা পায় কিনা সেটাও জুমলার জায়গায় চলে যাবে কিনা তাই নিয়েও উঠেছে প্রশ্ন। সুতরাং আপনারা যে বলছেন এদের হাতে বিরাট টাকা চলে এসছে, ব্যাপারটা তা নয়। এটা তাদেরকে ধাঁধা করিয়ে দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে স্পেশাল প্যাকেজ পাবে না বিহার, স্পেশাল প্যাকেজ পাবে না অন্ধ্রপ্রদেশ, কারণ এই স্পেশাল প্যাকেজিং এর জায়গা অলরেডি ডিসাইডেড কাদের কাদের দেওয়া হবে। একদম পিছড়ে বর্গ রাজ্যগুলোকে দেওয়া হচ্ছে বা হবে। ওই ধরুন উত্তরাখণ্ডকে দেওয়া হবে, কিংবা ধরুন উত্তর পূর্ব ভারতের যে দেশগুলো নিজেদের, যে রাজ্যগুলো নিজেদের ডেভেলপ করতে পারে না তাদেরকে দেওয়া হয়, আসামকে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। তো কাজেই সেখানে বিহারকে কি করে দেবে? বিহার তো একেবারে সেন্ট্রাল পয়েন্টে রয়েছে ভারতবর্ষের, এবং তাদের নিজেদের ইন্ডাস্ট্রি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, কৃষি রয়েছে। স্পেশাল প্যাকেজ দেবে কেন? সুতরাং এইভাবে স্পেশাল প্যাকেজ দেওয়ার নিয়মও নেই, মানে মোদিই নিয়ম ফিয়ম করেছে। পরবর্তী অধ্যায় নীতি আয়োগের বৈঠকটা হলে বোঝা যাবে আরো পরিষ্কার। এবং তারা হাতে টাকা পাবেন না। এবার হাতে টাকা পাওয়ার সঙ্গে কাজের ডেভেলপমেন্টের কি তফাৎ, এটাও কি আমাকে মুখে বলতে হবে যে কোনটা তফাৎ আর কোনটা কি? আমার মুখ খোলাবেন না, এর মধ্যে অনেক গল্প থাকে দাদা, অনেক গল্প থাকে। যাই হোক, পার্সেন্টেজের গল্প আছে, ছেড়ে দিন, বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। এইবারে বাজেটটি কি হলো? আনন্দবাজার কি লিখলো? আগামী দিনের দিশা দেখাচ্ছে। আগামী দিনের দিশা আবার কি? 10 বছর ধরে তো দিশা দেখিয়ে আসছে। 2 কোটি লোকের চাকরি, ব্ল্যাক মানি ঠিকঠাক করা, সময় মতো প্রত্যেকের বাড়ির উপর ছাদ তৈরি করে দেওয়া, তারপরে কৃষিজীবীদের পেছনে সাহায্য করা, শ্রমজীবীদের শতকরা এতগুলো টাকা দেওয়া, 100 দিনের কাজ, মনরেগা ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো থাকে। পুরোটাই ভাঁওতাবাজির জায়গায় গেছে বলেই মানুষের ধারণা। এবার অভিষেকের পার্ট টু পার্ট যা বক্তব্য রেখেছেন তার মধ্যে তিনি যেটা বলেছেন সেটা আমি লিখে রেখেছি। তিনি বলেছেন বাজেট বানানটা হচ্ছে BUDGET। বি ফর বিট্রিয়াল, মানে বেইমান, বিশ্বাসঘাতক। ইউ ফর আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি বাকরি কেউ পাচ্ছে না, দেশের মধ্যে এই অবস্থা দাঁড়িয়েছে। ডি ফর ডিপ্রাইভ, ডিপ্রাইভের অর্থ আপনাদের বলবার দরকার নেই। জি ফর একটা ঠিক করেছিলেন অভিষেক, কিন্তু উল্টো দিক থেকে এমন চিৎকার চেঁচামেচি হলো যে তিনি সেটাকে চেঞ্জ করে দিলেন জি ফর ঘোটালা। এরপরে আসে ই ফর এক্সেন্ট্রিক, মানে খ্যাপামি, মানে যা ইচ্ছা হবে তাই বলবো, এবং টি ফর ট্র্যাজেডি। এবার অভিষেকের বক্তব্যগুলো আপনারা পারলে দেখে নেবেন, আমি একটুখানি পার্ট পার্ট করে বলি। কি বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট? কোনো দ্রব্যমূল্য হ্রাস হবে বা গ্যাসের দাম কমবে না। আনন্দবাজার বললো কি করে যে আগামী দিনের দিশা। মধ্যবিত্তের কাছে ট্যাক্সের জায়গাটা 19 আর 20। আপনাদেরকে বলি যে ট্যাক্স আপনাদের প্রত্যেকে দিতে হবে, তার কারণ প্রত্যেকটা দ্রব্যমূল্য যা ছিল তাই আছে। ওই 3টে ক্যান্সারের ওষুধের দাম, তাও একটা সেম কোম্পানির ক্যান্সারের ওষুধ, তাদেরকে ইজারা দিয়েছে। দেখলে দেখতে হবে যে এটা কোনো আম্বানি আদানির কোনো ব্যাপার আছে কিনা, দেখতে হবে, এখনো জানি না। বাকি আর কি করেছে? প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ সব থেকে বেশি দরকার হয় মানুষের, একটারও দাম কমায়নি। অর্থাৎ দাম চচ্চর করে বাড়ছে। তা বাড়বে না কেন? ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ভোটের আগে যে টাকা নিয়েছিল, তা তাদেরকে দাম কমাতে বললেই কমিয়ে দেবে। তাহলে তাদের ফায়দাটা কি আছে তারা যে ডোনেশনটা দিয়েছিল? পার্ট 1। পার্ট 2, ডাল, শাক, সবজি, আনাজ, কোনো কিছুর দাম কমেনি। কিন্তু আপনাদেরকে বলছে যে আপনাদের ট্যাক্স এতটা দিলেও চলবে, যা ট্যাক্স ছিল তাই আছে। 3 লক্ষ থেকে 7 লক্ষ, আগে 3 লক্ষ থেকে 6 লক্ষ ছিল, 1 লক্ষ ডিডাকশনের জায়গা গেছে। আপনাদের একটা প্রশ্ন করি যে আপনারা যারা ট্যাক্স দেন না, বেশিরভাগ লোক যারা ট্যাক্স দেন না তারাও কিন্তু ট্যাক্স দেন। জিএসটি, ওই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। একটা বাজেট দেখতে গেলে দুটো জিনিস দেখতে হয়, আমার রোজগার কি আছে তবে তো আমি খরচা করবো। রোজগার কিছু শো করেনি সীতারামন। কিন্তু ট্যাক্সের ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে ডাইরেক্ট ট্যাক্স কি, যে আমি ভাই 1 কোটি টাকা রোজগার করেছি, আমি সরকারকে এত টাকা দিতে বাধ্য। বা আম্বানি 1000 কোটি টাকা রোজগার করেছে, তাকে এত টাকা ট্যাক্স হিসাবে দিতে বাধ্য। ইনকাম ট্যাক্সের জায়গা থেকে সেটা আসছে। এবার জিএসটির আওতার মধ্যে সেটাকে ফেলে টেলে যা হলো। আপনি বললেন যে আমার তো ট্যাক্স দিতে হয় না, আমার তো মায়নাও বাড়েনি। আপনি বাজার থেকে যে মুহূর্তে একটা বিস্কিটের প্যাকেট কিনছেন, আপনি বাজার থেকে যেই মুহূর্তে একটা পেস্ট কিনছেন, আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে যখন দাড়ি কামাবার ব্লেডটি কিনছেন,
কিংবা প্যাকেট করা চাল ডাল মুড়ি যা খুশি হোক যেটা কিনছেন, প্রত্যেকটার কিন্তু ট্যাক্স আপনার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে। সেটার দাম যদি ধরা যাক এরকম একটা প্যাকেট আপনি কিনছেন বাজার থেকে, এটার দাম যদি 5 টাকা হয়ে থাকে, তাহলে ট্যাক্স নিয়ে আপনাকে 6 টাকা 6.5 টাকা দিতে হচ্ছে। ওই টাকাটা কিন্তু জিএসটি হিসাবে দোকানদারের কাছে স্টাম্প করা রয়েছে, বা যেখান থেকে সে কিনেছে মূল প্রোডাক্টের জায়গা তারা কেটে নিচ্ছে, সেখান থেকে গভর্নমেন্টের ঘরে ঢুকে যাচ্ছে আপনার ইনডাইরেক্ট ট্যাক্সটা। মানে আপনি ডাইরেক্ট দিচ্ছেন না গভর্নমেন্টকে, কিন্তু ইনডাইরেক্টলি প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে আপনি রাস্তায় যে ফুচকাটা খাচ্ছেন, সেটা ময়দা দিয়ে তৈরি, আলু আছে, দুটোই ফুচকাওয়ালা কিনছে, যাদের কাছ থেকে শেড দ্বারে কিনছেন তাদেরকে সে জিএসটি দিচ্ছে। ফলে আপনি দেখছেন যে আজকে 10 টাকায় 10টা ফুচকা, পরের দিন 10 টাকায় 7টা ফুচকা হয়ে যাচ্ছে, তার কারণ সে জিএসটি দিয়ে উঠতে পারছে না। এটা হচ্ছে বাজেট। এই ভাওতার মধ্যে আপনারা পড়েছেন, আগামী দিনের দিশা দেখাচ্ছেন। পার্ট নাম্বার 2 অভিষেকের বক্তব্য অনুযায়ী যেটা, সেটা হচ্ছে যে এই যে 1 কোটি না কত ছাত্রছাত্রী, তাদেরকে একটা চাকরির মতন করে তাদেরকে ট্রেনিং হিসেবে কোনো জায়গায় পাঠানো হবে, ইন্টার্ন যেটাকে বলা হয়। কাদেরকে পাঠানো হবে? সবাইকে পাঠানো হবে, পরিষ্কার নয় তথ্য। হয়তো ইঞ্জিনিয়ারিং ছেলেদের পাঠানো হতে পারে, হয়তো ম্যানেজমেন্টের ছেলেদের পাঠানো, জানি না। তো এই যে ছেলেরা যাবে তাদেরকে 6 মাসের জন্য প্রাইভেট কনসার্নে নেওয়া হবে। এবার প্রাইভেট কনসার্নের সঙ্গে কথা বলে কি এটা নরেন্দ্র মোদী ঠিক করেছেন, নাকি এটা জবরদস্তি? এক্ষেত্র খুব রহস্যজনক, কোনো কথা ঠিক নেই। প্রাইভেট কনসার্ন যদি 1 মাস বাদে বলে যে ভাগো, তোমাকে আমার চাই না, দুটো ব্যাপার হতে পারে। এদেরকে এই যে বিভিন্ন কোম্পানিতে পাঠানো হবে, 10 থেকে 12 ঘন্টা তাদেরকে খাটানো হবে অতি সামান্য মায়না দিয়ে। মানে সেই খাটনিটা যদি সে পার্মানেন্ট স্টাফ হিসাবে করে, তাহলে সে হয়তো 25 থেকে 30 হাজার টাকা মাস গেলে ন্যূনতম রোজগার করতে পারতো। সেখানে হয়তো 5 থেকে 7 হাজার টাকা তাকে একটা হাত খরচা দেওয়া হবে এই ট্রেনিং পিরিয়ডে। ডিপ্রাইভটা দেখুন, এই ডিপ্রাইভের কথা বলছে। এবার সে যখন 2 মাস 3 মাস বা 6 মাস অব্দি সেই কাজটা করবে, তাকে একটা মানে স্কিল্ড ওয়ার্কারের মতন তাকে খাটিয়ে নেওয়া হবে, এবং খাটিয়ে নিয়ে তাকে ভাগিয়ে দেওয়া হবে এবং পরের লটকে নেওয়া হবে। সুতরাং খরচা প্রত্যেকটা মালিকের কমছে। সে যে আরেকটা রিক্রুট করবে, ধরুন রাম শ্যাম যদু, এদের 3 জনের রিক্রুট হওয়ার কথা একটা কোম্পানিতে, আর হরি ভোদা আর হাদা, এরা 3 জন হচ্ছে কি কলেজ থেকে পাশ করেছে। এবার রামশ্যাম যদুর চাকরিটা আমি দেব না, বরং এই হরি হাদা ভোদাকে আমি নিয়ে ওই রামশ্যাম যদুকে যে 25 থেকে 30 হাজার টাকা দিতে হতো সেটা না দিয়ে আমি 5 হাজার থেকে 7 হাজার টাকা দিয়ে এদেরকে খাটাবো। তারপরে এরা চলে গেলে জাদা মাদা লেদা এদেরকে নিয়ে আবার খাটিয়ে নেব। এটা হচ্ছে দ্য পলিসি অফ নরেন্দ্র মোদী। অভিষেক ধরতে পেরেছেন, তিনি তুলেছেন সে কথাটা। কারণ আপনারা জানেন যে অগ্নিবীর হিসাবে, যেটা উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহারের লোকেরা সব থেকে বেশি আর্ম ফোর্সে জয়েন করেন, মানে মিলিটারিতে জয়েন করেন, তাদের সেই জায়গাটা আটকে দিয়ে অগ্নিবীর হিসাবে তাদেরকে নেওয়া হয়েছে। এবং অগ্নিবীরের কাজটা হচ্ছে 2 বছর চাকরি করে, কি 3 বছর, তারপরে রিটায়ারমেন্ট, তারপর তুমি গোল্লায় যাও। তো ফলে এটাও একটা জুমলা ছিল, এটা নিয়ে প্রচন্ড তর্কাতর্কি হয়েছে এবং এটাতে মোদির ভোট কমেছে। কাজে আপনারা জানবেন যে ওই অগ্নিবীর স্টাইলেই এই নতুন ছাত্রছাত্রীদের চাকরি না, ট্রেনিং এর ব্যবস্থা করলো নরেন্দ্র মোদী। অর্থাৎ বিভিন্ন কোম্পানিকে তিনি সহযোগিতা করলেন এইভাবে যে এরা এমনিতেই ডিপ্রাইভড, ঠিক আছে, এদেরকে 6 মাস কাজ করে ভাগিয়ে দাও, আবার 6 মাস নাও, আবার ভাগিয়ে দাও, আবার 6 মাস নাও, আবার ভাগিয়ে দাও। এই জায়গাটা অভিষেক ধরতে পেরেছেন, অগ্নিবীরের জায়গাটা। তিনি বলছেন যে অগ্নিবীর পলিসি তুলে দিতে হবে। আপনি কি করেছেন? আপনি প্রথম যেটা বলেছেন উনি অভিষেক, যেটা বিট্রিয়াল, এই বিট্রিয়াল মানে আপনি বিট্রে করেছেন দেশের সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি হেনা তারা। অভিষেক একটু ছোট বড় কথা বলে ফেলেছেন যে আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি তো নিজেই নারী সুরক্ষার, আমাদের তো একজন আছেন এখানে যিনি তার নারীকেই সঙ্গে রাখেননি, সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি ইত্যাদি ইত্যাদি শুরু হয়েছে। কাজেই তিনি একেবারে আপাদ মস্তক ন্যাকেট করে ছেড়ে দিয়েছে কিন্তু মোদী সরকারকে আজকে, এবং দুর্দান্ত দুর্ধর্ষ তার বক্তব্য ছিল। আপনাদের ফের একবার বলি যে আপনারা বাজেট নিয়ে বিহারের লোকেদেরও আনন্দ করার কিছু নেই। বিহারের লোকেরা 2 দিন বাদে বুঝতে পারবে নরেন্দ্র মোদী জানেন যে বিহারের লোকেদের মধ্যে অধিকাংশই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত এরকম রয়েছে, তারা ওই খেটে খায়, তারা ওই গিয়ে পোস্তাতে গিয়ে বস্তা টানে।
সুতরাং এদেরকে যা দেবো তাই নেবে, বলার কি আছে, ও আমরা বুঝে নেব, বুঝে নিক। কিন্তু এই অতি চালাকের গলায় দড়ি একটি কথা আছে, এই জায়গাটা থেকে কিন্তু খুব দ্রুত চন্দ্রবাবু নাইডু কিন্তু সাংঘাতিক সে আনালো, এবং নীতিশ কুমার কিন্তু একজন ইঞ্জিনিয়ার, এটা কিন্তু দ্রুত ধরতে পারবেন ব্যাপারটা, এবং ধরতে পারলেই কিন্তু আবার ফের আগুন জ্বলবে। আজকে অভিষেক শেষ কথাটি বলেছেন যে আপনারা রাম রাম করেন, প্রভু রাম আপনাদেরকে দিয়ে চলে গেছে, কারণ আপনারা অযোধ্যাতে হেরেছেন, রিসেন্টলি বাই ইলেকশন হয়েছে, সেখানেও পর্যন্ত একটি ধর্মীয় স্থানে হেরেছেন। মানুষকে ঠকিয়ে আর কতদিন? সুতরাং লোক ঠকানো বন্ধ করে এবার কাজের কাজটা করবার চেষ্টা করুন। জানি না কতদিন ক্ষমতায় আছেন। আপনাদের সামনে পুরো বাজেটের তথ্যগুলো তুলে দিলাম, আশা করি প্রত্যেকে কমেন্ট করে তার উত্তরটা দেবেন। শেষ করছি, আদাব, নমস্কার।